স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। পেশা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা এবং আত্মবিশ্বাসের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী কর্মজীবনে ভালো করতে পারে না। এ কারণে শিক্ষা জীবন থেকে পেশা সম্পর্কে আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ আমাদের আলোচনার বিষয় কর্মজীবনে প্রবেশের পরিকল্পনা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান তরিকুল হক এবং বাংলাদেশ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি মূল প্রতিবেদন। শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের স্বপ্ন থাকে যোগ্যতা অনুযায়ী একটি ভালো প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করার। অনেকেই আছেন যারা শিক্ষাজীবন থেকেই পেশা সম্পর্কে পরিকল্পনা শুরু করেন। আমার ক্যারিয়ার নিয়ে আমি অবশ্যই ভাববো যে আমি যতটুকু পড়তে সেটা যেন আমি খুব ভালোভাবে নিতে পারি। তবে পেশা ও কর্মজীবন সম্পর্কে ধারণা না থাকায় অনেক ক্ষেত্রেই সঠিক পেশা বেছে নিতে ব্যর্থ হন শিক্ষার্থীরা। পেশা নিয়ে সম্প্রতি এক কর্মশালার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি। সঠিক পেশা নির্ধারণে তাই শিক্ষাজীবন থেকেই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। এক্ষেত্রে জীবন বৃত্তান্ত তৈরির ক্ষেত্রেও বিশেষ নজর দিতে বলেন তারা। চাকরির জন্য নতুন প্রার্থীদের প্রথমেই উচিত একটি ভালো ও প্রাসঙ্গিক জীবন বৃত্তান্ত তৈরি করা, কারণ অনেক ক্ষেত্রেই আমরা প্রার্থীদের জীবন বৃত্তান্ত প্রথমে বাদ দেই শুধুমাত্র অপ্রাসঙ্গিকভাবে বড় হওয়ার জন্য। কর্মক্ষেত্রে সফলতা পেতে তরুণদের কাজের প্রতি আরো বেশি মনোযোগী ও সময়ানুবর্তী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিক্ষার্থীরা যখন জব মার্কেটে যাচ্ছে তখন ডেডিকেশন যে কাজেই যাক না কেন সেটা তাকে আপন করতে হবে, যে আমি একটা বিপদে পড়ে গেছি তা না, এটা আমার কাজ, আমাকেই করতে হবে। এছাড়াও ব্যবহারিক বিষয়ে জ্ঞান থাকার পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রেও দক্ষতা থাকার কথা বলেছেন সংশ্লিষ্টরা। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তরিকুল হক এবং জনাব আরিফিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন জনাব তরিকুল হক আপনার কাছে, যে আমরা দেখি যে এখন আমাদের একটা ইউনিভার্সিটির নতুন ছেলে বা মেয়ে পরীক্ষা পাশ করে বেরোচ্ছে, এরপরে চাকরি জীবনে তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন। আপনারা ম্যানেজমেন্ট কনসাল্টিং করে থাকেন, আপনাদের কাছে যখন এমপ্লয়াররা যে চাহিদা চেয়ে থাকে সেই চাহিদা অনুযায়ী আপনারা সিভিতে বা নতুন যারা গ্র্যাজুয়েট হচ্ছে তাদের মধ্যে সেই কোয়ালিটিগুলো পাচ্ছেন কিনা? ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ আপনার চ্যানেলকে আমাকে এখানে আনার জন্য। প্রথমত বলি যে গত 2 বছর ধরে এখন আমাদের অনেকের মধ্যে চাকরি নিয়ে আসলে অনেক টেনশন আছে, কারণ গত 2 বছর ধরে জব মার্কেটটা আসলে অত ভালো ছিল না, যে কারণে এই টেনশনটা একটু বিরাজ করতেছে। সবার জন্য সুখবর বলবো যে আমাদের পলিটিক্যাল ঝামেলা সমাধানের সাথে সাথে জব মার্কেটটা ইমপ্রুভ করতেছে। যারা যারা মন খারাপ করে আছে তাদেরকে বলবো যে প্রিপারেশন নিতে, সামনে জব মার্কেট অনেক ভালো হচ্ছে। যখন আমরা আসলে ক্যান্ডিডেট, আমাদের কাছে অর্গানাইজেশন একটা রিকোয়ারমেন্ট বলে আর আমরা ক্যান্ডিডেট খুঁজি, হ্যাঁ এখন ক্যান্ডিডেট পেতে আমাদের অভাব হচ্ছে না। প্রচুর পরিমাণে অর্গানাইজেশন, ইউনিভার্সিটি আছে, তারা প্রচুর পরিমাণে ট্যালেন্ট সাপ্লাই দিচ্ছে মার্কেটে। কিন্তু যে চাহিদার কথা এমপ্লয়াররা বলছে সেই চাহিদা কি পূরণ হচ্ছে কিনা? একটা জিনিস প্রথমে বলবো, আমাদের আসলে এই কর্পোরেট সেক্টর যেখানে আমি মেনলি ফোকাস করি, সেই সেক্টরটা আসলে অনেক ইম্যাচিউর, অনলি 13-14 বছরের একটা সেক্টর। সো আমাদেরকে কম্পেয়ার করতে হবে, বুঝতে হবে রিয়েলিটিটা আসলে আমাদের ডেভেলপমেন্টের অপরচুনিটি আরো একটু বাকি আছে। সো আমাদের ট্যালেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট। আমি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও অনেক ট্যালেন্টের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সো আমি পার্সোনালি বিলিভ করি আমাদের ট্যালেন্টটা এক্সট্রিমলি গুড কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল ট্যালেন্টস। ওকে, ধন্যবাদ জনাব হক। আমি আপনাকে ফিরে আসবো। জনাব শামসুল আরেফিন, আপনার কি মনে হয় আপনারা আপনাদের ইউনিভার্সিটি থেকে যে ছেলে বা মেয়েরা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা বের হয়ে আসছে ইউনিভার্সিটি, তারা কি তাদের চাকরি জীবনের জন্য, কর্মজীবনের জন্য যথেষ্ট প্রশিক্ষণ পাচ্ছে? ধন্যবাদ জাইদি ভাই। সত্যি কথা বলতে গেলে যে আমাদের এই জায়গাতে অনেক কাজ করার মানে সুযোগ রয়ে গেছে। তো যেটা হচ্ছে যে আপনি হয়তোবা জানবেন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্পেশালি টেকনোলজি ওরিয়েন্টেড যেই ডিপার্টমেন্টগুলো ছিল, সেখানে কিন্তু আমরা ওইভাবে যে জনশক্তি বা এইচআর বা কাজের জন্য যেই রকম বিল্ড আপটা দরকার আমরা ওইভাবে হয়তোবা করতাম না। এখন কিন্তু আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যে প্রেজেন্ট নিজেকে সেল করার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে বা করছে, আমরাও সেই জিনিসগুলো চেষ্টা করছি। এখন আমি যেহেতু আসলে টেকনোলজি একটি সাবজেক্টে পড়াই, আমাদের মেইন ফোকাস থাকে যে আমরা হচ্ছে নলেজ বেসড আমরা পড়াশোনা দেই, বাট তার সাথে সাথে আমরা চেষ্টা করি যে আমরা রেগুলার ইন্টারভেলে সেমিনার, ওয়ার্কশপ এগুলো অর্গানাইজ করার জন্য, যাতে ছেলেপেলেরা হচ্ছে যে নিজেদেরকে একটু তৈরি করার সুযোগ পায়।
এবং এই নিয়ে কাজ করা আসলে অনেক সুযোগ সামনে রয়ে গেছে আর কি। আমরা খুব অর্গানাইজড ওয়েতে এখনো কাজ মনে হয় না যে কোনো ইউনিভার্সিটি করছি। আমার বিদেশে পড়াশোনার সুবাদে দেখা গেছে ওখানে একটা ডেডিকেটেড টিম বা ডিপার্টমেন্টই কাজ করে হচ্ছে যে ছেলেদেরকে ইন্ডাস্ট্রিতে প্রোভাইড করার জন্য। Right, আমাদের সেই রকম কোনো ইউনিভার্সিটি এখনো ওরকম সেটা নেই। করে ওঠেনি। সো আমরা চেষ্টা করছি ওই জিনিস যাতে আমরা সামনে করা যায় আর কি। ধন্যবাদ। জনাব হক, আপনার কাছে প্রশ্ন যে এমপ্লয়াররা বা চাকরিদাতারা যে ধরনের সিভি চান বা প্রথম যারা ফ্রেশ যারা গ্র্যাজুয়েট, সেইখানে আপনার কোনো অবজারভেশন আছে কিনা যে তারা যেটা চাচ্ছেন বা যেটা তারা পাচ্ছেন না, এমন কোনো অবজারভেশন আছেন কিনা, বা সেখানে আসলে কি করা উচিত ইউনিভার্সিটিগুলোর? আমি শামসুল আরিফিন ভাইয়ের কথা ধরেই বলবো যে আমরা যখন একটা সিভি পাই তখন দেখা যায় যে স্টুডেন্টরা ট্যালেন্টরা খুব বেশি ফোকাস করছিল তাদের সিজিপি এর উপরে, বাট আমরা যখন অর্গানাইজেশন থেকে রিক্রুট করি তখন অর্গানাইজেশনগুলো চায় যে এমন একজন মানুষকে আজকে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে নিব অথবা এন্ট্রি লেভেল জবে নিব যে একদিন Right. আমার অর্গানাইজেশনের এমডি হবে। অ্যাবসলিউটলি। সো অর্গানাইজেশনগুলো রিক্রুটমেন্টের সময় ফোকাস করা হচ্ছে লিডারশিপের উপরে, ভ্যালুজের উপরে, যেটা আবার আমাদের ইনস্টিটিউট যেগুলো আছে, স্পেশালি যদি শামসুল আরিফিন ভাইয়ের অর্গানাইজেশনের কথা বলি অথবা আমাদের মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে তারা মোর ফোকাস করে ফাংশনাল কম্পিটেন্সির উপরে, নলেজের উপরে। Right. সো আমরা সাজেস্ট করি এই কারণে গত কয়েক বছর ধরে আমাদের অর্গানাইজেশন থেকে প্লাস কিছু অর্গানাইজেশনও চেষ্টা করতে বিভিন্ন ক্যাম্পাসে যে তাদেরকে বোঝানোর জন্য যে পড়াশোনার বাইরেও আসলে আরো অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে নিজেদেরকে এঙ্গেজ করতে হবে, অর্গানাইজিং স্কিল ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, নিজের লিডারশিপকে নারিশ করতে হবে। কারণ অর্গানাইজেশন যে সিজিপিএ 4 আউট অফ 4 পায় তার আসলে ইউনিভার্সিটির টিচার হতে পারে, কারণ কর্পোরেট সেক্টর তাকে খুঁজতেছে না যদি না তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ভালো না থাকে। আমি জানি না ইউনিভার্সিটিও খুঁজে কিনা, কারণ চাকরির বাজার ইউনিভার্সিটির একটা আমরা যদি একটা মার্কেট ধরি সেখানেও একটা লিডারশিপ নিশ্চয়ই দেখবেন যারা চাকরি দিচ্ছেন। যারা শামসুল আরিফিন, আপনার কি মনে হয় যে এই যে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কথা যেটা বলা হচ্ছে, এটাতে ইউনিভার্সিটিগুলো বা আপনার ইউনিভার্সিটি যদি বলি, আপনারা কি বিশেষ নজর দিচ্ছেন, বা একেবারেই শুধু বিশেষ কথা না, সত্যি কি এটা সিলেবাসের সাথে কিছু বিল কিছু আছে কিনা? জি, এটা আপনি যদি বলতে চান, আমরা প্রতিটি সেমিস্টারে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, আমাদের হচ্ছে যে ছাত্ররা যাতে কর্পোরেট কোনো প্ল্যান বা অর্গানাইজেশন ভিজিট করতে পারে, আমরা একটি সেমিনার, অ্যাটলিস্ট একটি সেমিনার এবং একটি ওয়ার্কশপ এবং ক্যারিয়ার ফেয়ার একটা বছর অর্গানাইজ করার চেষ্টা করি। তার পাশাপাশি প্রতিটি কোর্সে আমাদের চেষ্টা থাকে যে ছেলেরা যাতে নিজেদেরকে প্রেজেন্ট করার সুযোগ পায়, সেই ধরনের আমরা কোর্স ওয়ার্কগুলোকে এমনভাবে চেষ্টা করি যাতে তারা নিজেদের যতটুকুই যে নলেজ তারা শিখছে সেই নলেজ কম্পিটেন্সি যাতে তারা প্রেজেন্ট করতে পারে। বিকজ আপনি যখন চাকরির বাজারে যাবেন, তরিকুল ভাই যেটা বললেন যে আপনি যা পারছেন সেটা কিন্তু আপনাকে করে দেখাতে হবে। অ্যাবসলিউটলি। সো এই জিনিসটা আমাদের চেষ্টা আছে, এবং আগেও বলেছি যেটা সেটা সূত্র ধরে বলতে যে আমাদের ওইভাবে অর্গানাইজ অ্যাপ্রোচটা কিন্তু নেই। আমাদের চেষ্টা আছে যে আমরা যাতে অর্গানাইজ অ্যাপ্রোচটা ইউনিভার্সিটির থ্রুতে প্রতিটি ডিপার্টমেন্ট, প্রতিটি স্তরে এবং আলাদা একটি ডিপার্টমেন্টের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা যাতে সেই জিনিসটা চালু করতে পারি, এবং এটা পাবলিক প্রাইভেট সব ইউনিভার্সিটিতে আসলে করা উচিত যদি আপনি একটা কর্মঠ জাতি আমরা চাই। জনাব হক, আপনি বলছেন লিডারশিপটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা চাকরির বাজারে এমপ্লয়াররা চাকরিদাতারা চেয়ে থাকেন। একজন ফ্রেশ গ্রাজুয়েট যে আজকে ছেলে বা মেয়ে যে শুরু করবে, সে একটা প্রতিষ্ঠানের এমডি হবে, এরকম চিন্তাই মানুষ করে থাকে। সেক্ষেত্রে এই যে ভ্যালুজ বলছেন, এই যে কর্পোরেট লিডারশিপের কথা বলছেন, এটা কি বংশগত নাকি এটা ট্রেন করে মানুষ শিখতে পারবে? এটা ডেফিনেটলি ফ্যামিলি ভ্যালুস থেকে আসে, এটা সোসাইটি ভ্যালুস থেকে আসে, সোসাইটি লিডারশিপ থেকে আসে, এবং কিন্তু এটা ডেফিনেটলি ডেভেলপ করা সম্ভব। একজন যে সিনসিয়ারলি নিজের লিডারশিপ ডেভেলপমেন্ট করতে চায়, এখন প্রচুর পরিমাণে অর্গানাইজেশন আছে যারা লিডারশিপ ডেভেলপ করে, এবং এটা ডেফিনেটলি পসিবল। আমরা যদি ভালো ভালো অর্গানাইজেশন যারা অনেক বছর ধরে বাংলাদেশে এক্সিস্ট করতেছে, ম্যাচিউর ইন্ডাস্ট্রি দেখি, যেখানে কিন্তু সেম স্টুডেন্টরা যারা একই ইন্ডাস্ট্রি থেকে বেরোয় আসতেছে, এসে হয়তো বা কেউ একটা খুব ম্যাচিউর অথবা ভালো অর্গানাইজেশনে জয়েন করতেছে, 5 বছর পরে তার লিডারশিপ লেভেলটা আমরা ডিফারেন্ট দেখি। আরেকজন সেম ইনস্টিটিউট থেকে, এডুকেশন ইনস্টিটিউট থেকে বেরোয় আসছিল, হয়তো বা অত ভালো না, কোনো অর্গানাইজেশনে জয়েন করছিল, ডেভেলপমেন্ট অপরচুনিটি কম ছিল। এই যে ট্রেনেবল, এই শিক্ষা তারা কোথায় পাবে? কে শিক্ষা দেবে? এটা দায়িত্ব হচ্ছে অর্গানাইজেশনের। আমাদের দেশের যদি বলি যে কর্পোরেট হাউসগুলো যেগুলো আছে, রেপুটেটেড কর্পোরেট হাউসগুলো কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করতেছে, কিন্তু সেটা হচ্ছে চাকরি যাবার পরে, শুরু করার পরে ইউনিভার্সিটি লেভেলে কিছু করার আছে? ইউনিভার্সিটি লেভেলে অবশ্যই করার সুযোগ আছে। যেমন আমরা যে বিভিন্ন ধরেন, একদম যদি একটা বাস্তব উদাহরণ নিয়ে আসি, যে আমরা
যখন ইউনিভার্সিটি ঢাই নবীন বরণ একটা অনুষ্ঠান করি এবং একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান করি। রাইট, সেখানেও এক ধরনের অর্গানাইজেশন এই ফাংশনাল গুলো কিন্তু স্টুডেন্টদের দ্বারাই করা হয়, স্টুডেন্টের জন্যই করা হয়। আপনি ওইখান থেকে যখন স্টুডেন্টদেরকে ইনভলভ করা শুরু করলেন, এবং ওইখানে অলওয়েজ কিন্তু সবাই শুধু পার্টিসিপেন্টই না, ওখানে ভলান্টারি ওয়ার্কের দরকার আছে, অর্গানাইজেশনের দরকার আছে, সেখান থেকে শুরু হয়। এক্স্যাক্টলি, এটাই কিন্তু আসলে শুরু। জনাব আরিফিন, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটু বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কোনো কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি কর্মজীবন প্রবেশ নিয়ে, পরিকল্পনা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন এনরোড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান তরিকুল হক এবং বাংলাদেশ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক শামসুল আরিফিন। জনাব শামসুল আরিফিন এবং জনাব তরিকুল হক, আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আরেকবার। জনাব হক, এবার আপনার প্রথম প্রশ্ন। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে কিছু লিডারশিপ ট্রেট যেটা আসলে ট্রেনেবল কিনা, সেটাকে প্রশিক্ষণ দিয়ে বাড়ানো যায় কিনা। আমরা যদি এই ডেভেলপমেন্টের কথাই আলোচনা করতে যাই, তাহলে আপনাদের মধ্যে যে অর্গানাইজেশন যারা হিউম্যান রিসোর্স নিয়ে পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানকে, আপনারা ডেফিনেটলি কাজ করেন যেসব প্রতিষ্ঠান যারা কর্পোরেট হাউস তাদের সাথে কাজ করেন, আপনারা কি ইউনিভার্সিটি লেভেলে কাজ করেন কিনা, এবং সেক্ষেত্রে এই যে লিডারশিপের কথা বলছেন, এই যে ডেভেলপমেন্টের কথা বলছেন, সেই কাজটা অনেক সহজ হতো, সেটা আপনারা করেন কিনা আসলে? আমি প্রথমেই বলি যে আমি পার্সোনালি খুব প্যাশনেট যে পিপল ডেভেলপমেন্টের ব্যাপারে। আমার অর্গানাইজেশন পুরোটাই পিপল নিয়ে কাজ করে। সো আমরা আসলে চাই যে আমাদের ফিউচার জেনারেশন যারা আসতেছে বাংলাদেশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, বিকজ দে উইল লিড দ্য কান্ট্রি। সো তাদের মধ্যে ভালো লিডারশিপ তৈরি হবে। খুব ভালো গর্বের কথা যে বাংলাদেশে ভালো ভালো অর্গানাইজেশন লাইক ইউনিলিভার, রেকিট বেঙ্কাইজার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এখানে সব এমডি কিন্তু এখন বাংলাদেশে। ফিউচারে আমাদের আরো অনেক এমডি আমরা তৈরি করবো এই দেশের জন্য। সো 2012-তে আমরা আমাদের অর্গানাইজেশন থেকে, এনরুট থেকে, দ্য সিটি ব্যাংকের সাপোর্টে আমরা 12টা ইউনিভার্সিটিতে গেছি, বাংলাদেশের টপ 12 ইউনিভার্সিটিতে গেছি, যেখানে যে দিনব্যাপী সব স্টুডেন্টদেরকে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, কি করা উচিত স্টুডেন্ট লাইফে, এগুলো শেয়ার করছি। শুধু আমাদের নিজেদের অর্গানাইজেশনের কথা বলবো না, আমাদের সেক্টরে যেসব আরো এ ধরনের অর্গানাইজেশন আছে, আমরা আমাদের লিমিটেড অ্যাবিলিটি থেকে আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ক্যারিয়ার ফেয়ারে অ্যাটেন্ড করা, বিভিন্ন অর্গানাইজেশন ইনভাইট করলে আমরা খুব খুশি মনে অ্যাটেন্ড করি। আমাদেরকে যে কোনো অর্গানাইজেশন যদি ইনভাইট করে, আমরা হাসি মুখে খুশি মনে সময় দিয়ে আসতে রাজি আছি। এবং সেই সাথে সাথে আমরা এটাও সত্যি কথা যে এখনকার অনেক অর্গানাইজেশনই কিন্তু তাদের রিকোয়ারমেন্ট, ফিউচার রিকোয়ারমেন্টের কারণে হোক অথবা তাদেরও দায়িত্ববোধ থেকে হোক, ইউনিভার্সিটিগুলো যাচ্ছে এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ওই টিপসগুলো দেওয়ার চেষ্টা করতেছে যে তারা কিভাবে বেটার লিডার তৈরি হতে পারে, অর্গানাইজেশনকে আরও বেটার সার্ভ করতে পারে, সেই টিপসগুলো দিচ্ছে। ধন্যবাদ জনাব হক। আমি আপনাদের ফিরে আসবো। জনাব আরিফিন, আপনার কাছে প্রশ্ন। আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের যে শিক্ষা ব্যবস্থায়, জি, অনেকেই বলছেন এক ধরনের ত্রুটি, যেটা হচ্ছে পুরোপুরি বুকিশ বলা হয়ে থাকে, যে মুখস্থ বিদ্যা নির্ভরশীল। এইখান থেকে বেরিয়ে আসা, আমরা যদি আমাদের ট্রেডিশনাল পাবলিক ইউনিভার্সিটির কথা বলি, সেটা হয়তো এখনো আছে, সেখানেও হয়তো পরিবর্তন এসেছে, অনেকটা এসেছে। এটার সাথে আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটির চিন্তা করি, এদের কি আসলে কতখানি পার্থক্য রয়েছে তাদের কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে? জাইদি ভাই, যেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আসলে যেটা থাকে যে আমাদের বেশ নিয়মতান্ত্রিকভাবে তারা যায়, সেই কারণে দেখা যায় যে সহজে তাদের যে কোর্স প্ল্যান বা স্ট্রাকচারগুলো পরিবর্তন করতে বেশ একটা লম্বা সময়ের প্রসেস থাকে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই ব্যাপারে বেশ মানে তারা ফ্লেক্সিবল, যাকে আমরা বলি। ইভেন এই ট্রেন্ডটা আসলে মানে আমাদের বিদেশি যে বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে এসছে। আমাদের এখানে যদি বলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং সরকারির মধ্যে আইবিএতে কিন্তু এই জিনিসটা ফলো আপ হয়, যে যিনি কোর্স প্রশিক্ষক থাকেন বা কোর্স টিচার থাকেন, ফাইনাল যে এক্সামটা থাকে সেইটা ছাড়া বাকি হয়তো দেখা যায় তার ওয়েটেজ থাকে হয়তো বা 50%, বাকি 50% কিন্তু টিচারের উপরে ডিপেন্ডেন্ট থাকেন। এখন আসলে টিচারের দায়িত্ব থাকে যে আপনি স্টুডেন্টকে কতটুকু ইনভলভ করতে পারবেন, কতটুকু সৃজনশীল কাজে তাকে ইনভলভ করতে পারবেন, যে এটা কি শুধুই এক্সাম এবং অ্যাসাইনমেন্ট বেসড হবে, নাকি এটা প্রজেক্ট হবে, ছেলে পেলে কোথাও যাবে সেটার আকারে আবার হচ্ছে তারা আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দিতে পারবে যে সে কি দেখলো এবং সে কিভাবে ইন্টারপ্রিট করলো। তো এই জিনিসগুলো আসলে আমরা করার চেষ্টা করছি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, আমরা চেষ্টা করি যে যতটুকু ইন্টারেক্টিভ করা যায়। ধন্যবাদ জনাব আরিফিন। আমাদের দর্শক শফিক, উনি জানতে যাচ্ছেন চাকরি পাবো কিভাবে।
চাকরি পাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। চাকরি কেউ এই দিবে না। প্রিপারেশন আসলে কি, সে কি preparation নেবে? একটা প্রথমেই শফিক যে কোশ্চেন করছে তাকে একটা গুড নিউজ দিব। একটা সময় যখন জব মার্কেটে আমরা এন্ট্রি নিয়েছিলাম তখন বলা হতো মামা চাচা কানেকশন থাকতে হবে। বাংলাদেশে এখন জব মার্কেটে জয়েন করতে হলে মামা চাচা কানেকশনে কোনো হেল্প হবে না, নিজের কোয়ালিটি থাকতে হবে। এখন একটা অর্গানাইজেশনে যখন আমি প্রথমে আমাকে ঠিক করতে হবে আমি আসলে লাইফে কি হতে চাই। আমার একজনকে 30 থেকে 35 বছর জব করে তার সংসার চালাতে হবে, 2-3 বছরের জন্য না, এটা তাকে মাথায় নিতে হবে। তো 30 থেকে 35 বছর সে কি করতে পারবে সেটা নিয়ে তাকে প্রথমে জব মার্কেটে এন্ট্রি নিতে হবে। এখনকার সিচুয়েশন হয়েছে অনেক ছেলে পেলে আমাদেরকে বলে যেটা পাবো সেটা করব, এবং 5-6 বছর পরে আসলে কোথাও দাঁড়ায় না তারা। তো নিজেকে ঠিক করতে হবে আমি কি করব, এবং সেই সেক্টরে আসলে কি কি ধরনের কোয়ালিটি দরকার সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে। যে অর্গানাইজেশনগুলোকে আমি টার্গেট করতেছি সেই অর্গানাইজেশন আসলে কি ধরনের লিডারশিপ ফলো করে, তারা কি ধরনের ভ্যালুজ ওই অর্গানাইজেশনে চায়, সেটা সেগুলোকে নিজেকে এখন অনেক সহজ। এখন অনলাইনে গুগল করলে অর্গানাইজেশন ওয়েবসাইট, লিঙ্কডইন অনেক অপশন আছে। রয়েছে যেখানে চাকরি পাওয়া একটা ছেলে তাকে অথবা একটা মেয়ে তাকে নিজেকে প্রিপেয়ার করবে তার ড্রিম অর্গানাইজেশনে জয়েন করার জন্য, কারণ তা খুব কম্পিটিটিভ এখন। ধন্যবাদ জনাব হক। আমাদের আরেকজন দর্শক ইঞ্জিনিয়ার মাহফাতুল হক, উনি জানতে চাচ্ছেন যে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে 4 বছরের ডিপ্লোমা পাশ করার পরে এটা গ্রাজুয়েশন ধরা হবে কিনা। জনাব আরিফিন। কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে ডিপ্লোমা ইনস্টিটিউটে ওটা আসলে স্নাতক সম্মানের সমপর্যায়ে না, বিকজ তারা আসলে এইচএসসি যেহেতু পাশ করে আসেন না, আচ্ছা। তারা যদি স্নাতক পড়তে আসেন, যেটা ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন করা হয়, যে তারা বেশ কিছু কোর্স ওয়েভার পেয়ে যান। তো দেখা যায় যে আমাদের 4 বছরের জায়গায় তারা 2.5 বা 3 বছরে ওই কোর্সটা সম্পন্ন করতে পারে, তাহলে তারা হচ্ছে স্নাতক ডিগ্রিটা লাভ করবে। ধন্যবাদ। আমাদের দর্শক অমন প্রশ্ন উত্তর পেয়েছেন। জনাব হক, আপনার কাছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন তার ইউনিভার্সিটি চেনা জানা পরিবেশ থেকে চাকরি জীবনে প্রবেশ করে, তখন সে তার যে অ্যাডাপ্টেশন যে প্রসেসটা রয়েছে এটা অনেক সময় একটা সমস্যাপূর্ণ পরিবেশের মধ্যে যেতে হয়। এই ক্ষেত্রে আপনারা যারা এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, পরামর্শক, তাদের পরামর্শ কি যে একটা এই ক্ষেত্রে নতুন ফ্রেশ গ্র্যাজুয়েটের কীভাবে তারা এগিয়ে আসা উচিত যাতে চাকরিতে সে ভবিষ্যতে উন্নতি করতে পারে? প্রথমত বলবো যে আমাদের সবারই সিনিয়র আছে। আমি যে ইনস্টিটিউট থেকে বেরোচ্ছি সেই ইনস্টিটিউটে নিশ্চয়ই সিনিয়র আছে, তারা বিভিন্ন জায়গায় জব করতেছে। প্রথম তাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদের হেল্প চেতে পারে যে কি করতে হবে অর্গানাইজেশনে জয়েন করার জন্য, কি ধরনের বিহেভিয়ার তাকে দেখাতে হবে, কি ধরনের অ্যাক্টিভিটি হবে। আর যেটা বললাম, এখন ওয়ার্ল্ড অনেক কাছে চলে আসছে ইন্টারনেটের কারণে। এখন ইউটিউবে গেলেও বিভিন্ন অর্গানাইজেশন বিহেভিয়ার, লার্নিং, বিভিন্ন ধরনের অপশন আছে। ওয়েবসাইটে গেলে অর্গানাইজেশনগুলা আপনি যেরকম এখানে কোশ্চেন পাচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন, ঠিক অর্গানাইজেশনে কোশ্চেন করলে অ্যান্সার দেওয়ার মতো অর্গানাইজেশন আমাদের দেশেও আছে, দিচ্ছে। প্রথম যেটা দরকার তাকে শিখার একটা মানসিকতা থাকতে হবে, লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে খুব স্ট্রং, যে আমি ভালো করব, আমি শিখবো। অ্যাডাপ্টেশন যে কোনো প্রফেশন, যে কোনো একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে আমরা এটাও আশা করবো জনাব আরিফিন সাহেবদের কাছে যে আপনারা যখন যে স্টুডেন্টরা পাসিং গ্র্যাজুয়েট করতে যাচ্ছে তাকে এই জিনিসটাও শিক্ষা দেবেন যে এই সময়টা তাদেরকে যেদিকে নজর দেওয়া উচিত সেটাও নিশ্চয়ই। অবশ্যই এটা আমাদের আমরা যারাই যেই প্রফেশনে যাচ্ছি, ধরেন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে একজন মেন্টর ঠিক কি করে দেওয়া হয়, যে হয়তো তার উপরে আছেন, এবং আমাদের অনেক দেশীয় কোম্পানিগুলোতে কিন্তু একজন মেন্টর এখন থাকেন। এবং প্রবাবলি হচ্ছে তরিকুল ভাই যেটা বললেন যে ইউনিভার্সিটির সিনিয়ররা কিন্তু এ ব্যাপারে একজন গাইড হিসেবে কাজ করেন। আর এখন তো জগৎ হচ্ছে মুঠোর মধ্যে চলে এসছে, ফোনের মধ্যেই সবকিছু পাওয়া সম্ভব হয়ে গেছে এখন। অসংখ্য ধন্যবাদ জনাব আরিফিন। জনাব হক, আপনাকে ধন্যবাদ। সময় সর্বজন আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জাহিদি ভাই আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবারও।